বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি মানবেন্দ্র পালের গল্প শেল্ফ। আজ শোনাবো গল্পটির শেষ পর্ব। সে সন্ধ্যার বসন্ত আজ সন্ধ্যায় বদলে গিয়েছে সে দিনকাল, সে মনের রং, সে সুরঝঙ্কার, সবই বদলেছে। যেমন বদলায় আকাশের রং, পৃথিবীর রীতি। মঞ্জুও হয়তো বদলিয়েছে, তার সে সঞ্চয়িতা হয়তো আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মঞ্জুর কথা আজ আর নয়, আজ মাধুরীর কথা। এই সংসার যে মাধুরীর, সেই কুসুমকায়ের মেয়েটির স্বপ্ন ঢুলুঢুলু চোখ, সেই টানা টানা ভুরু, শ্যামলা রং। কিন্তু মাধুরী বদলালো বড় অল্প দিনে। বিয়ে তো হয়েছে কটা বছর, এই তো মাত্র 2টি ছেলে। তবু যেন কোথায় কি খোঁজ থেকে গেল মাধুরীর জীবনে। মাধুরী যেন শুধু চেয়েই গেল, কিছুই পেল না। বসন্ত চাইলেও না, কি পেল না তার হিসেবও কোনো দিন 2 চোখ মেলে দেখল না। এর জন্য মাধুরীর কোনো দোষ নেই, বসন্তরও না। ভরা ফাল্গুনে যদি কোনো দিন জলো বাতাস বয়, তাহলে সেটা প্রকৃতির পরিহাস বলে মেনে নিতেই হয়। মাধুরী না হয় আজ বদলেছে, কিন্তু একদিনে মাধুরী ছিল ফুলের মতো নরম। 2 চোখে ছিল বিস্ময়ের ঘোর। অবাক হয়ে চেয়ে থাকতো স্বামীর মুখের পানে। কি যেন দেখত, লোভীর মতো কি যেন দেখতে চাইতো মনে মনে। কিন্তু বসন্ত সরকার ফিরে তাকায়নি। সারাদিন থাকে বাইরে, ফিরে রাত্রে, ফিরেই ক্লান্ত হয়ে ইজি চেয়ারে গা এলিয়ে দেয়। ভারী পার্সটা ছুঁড়ে দেয় বিছানার ওপর। কোটের পকেট থেকে বের হয় কাগজপত্র, যত টাইপ করা চিঠি, সিগারেট আর খুচরো সিকি আনি। দূর থেকে কেমন একরকমভাবে চেয়ে থাকে মাধুরী। মনে মনে গর্ব অনুভব করে, ইচ্ছে করে কাছে গিয়ে বসে, কিন্তু কেমন সংকোচ, কেমন লজ্জা আজও এসে বাধা দেয়। অভিমানও আছে, একবার কি ডাকতেও পারে। তবু সব লজ্জা অভিমান ত্যাগ করে মাধুরী এগোবার জন্য পা বাড়ায়। কিন্তু তার আগেই হঠাৎ উঠে পড়ে বসন্ত। ঝাড়ন দিয়ে নিজে হাতে পরিষ্কার করতে আরম্ভ করে তার বইয়ের শেল্ফটা। এ তার নিত্যকর্ম। তার নিত্য যত্নের ছোঁয়ায় কবেকার এক পুরনো শেল্ফ আজও ঝকঝক করে ওঠে। মাধুরী ফিরে যায়। গভীর রাত্রে কতদিন শুয়ে শুয়ে মাধুরী ভেবেছে, কি পাষাণ, ও কি একটু হাসতেও পারে না? একটা কথা বলুক, না হয় একটু ঠাট্টাই করুক, একটু রাগিয়েই দিক না। তারপরে কথা তো মাধুরীর। কত গল্প যে তার বুকে জমা হয়ে রয়েছে, কত হাসি, কত আনন্দের ইতিহাস। কিন্তু উৎসাহ মেলেনি। তবু তার সান্ত্বনা স্বামীর মতো স্বামী। পরিশ্রম করে টাকা উপায় করে, টাকা খরচ করে। মাধুরীর কোন দুঃখ আজই কবছরের মধ্যে সে রাখেনি। কিন্তু মাধুরীর বুকে যে কান্না গুমড়ে উঠত, সে কান্না কেউ শুনল না। মাধুরী সে কান্না জোর করে চাপা দিয়ে এসেছে। থাক, মানুষটা কাছে আসে, এই যথেষ্ট। সে মাধুরীও বদলে গেল, কিন্তু এর জন্য দায়ী মাধুরী নয়, দায়ী যে সে অকস্মাৎ পাথরের মতো নিস্পন্দ হয়ে গেল। কি এক কুটিল চিন্তা নিঃশব্দে শুধু তার মুখের ওপর কালো ছায়া ফেলে ঘুরে বেড়াতে লাগলো। মাধুরী দেখে, আঁতকে ওঠে, তবু কিছু জিজ্ঞেস করতে পারে না। কোথাও কিছু নেই। হঠাৎ তৎদিনে পুরনো চাকরিটা ছেড়ে দিল বসন্ত। ধরলো আরেকটা চাকরি। কিছুদিন গেল, মাধুরী দেখলো আবার সেই চিন্তার ছায়া ঘুরছে, আবার ঘন ঘন সিগারেট পুড়ছে। দ্বিতীয় চাকরিটিও ছাড়ল। এবার মাধুরী থাকতে পারল না। কাতর বিস্ময় বলল, এ কী করছো? বসন্ত বলল, উন্নতির চেষ্টা করছি। এ কি সর্বনেশে চেষ্টা? বসন্ত তার উত্তর দিল না। হয়তো দেবার প্রয়োজনই বোধ করল না, কিংবা হয়তো তখন তলিয়ে গিয়েছিল অতলস্পর্শী চিন্তার ঘূর্ণিস্রোতে। আজ থেকে তার আর এক অফিস। কে জানে, এখানে হয়তো তার ভবিষ্যতের বিরাট মহিরুহের বীজ লুকিয়ে আছে। কিন্তু চাকরি বদলের সঙ্গে সঙ্গে কখন যে তার ভাগ্য বদলে পালা শুরু হয়েছিল, হতভাগ্য বসন্ত বুঝি তা টের পায়নি। যে উন্নতির আশায় বসন্ত ছুটে চলেছিল, সে আশা সফল হলো না। বিজনেস ডাল, তাই হঠাৎ পড়ল নোটিশ। চাকরি যায়, অনেক কষ্টে বলে কয়ে শেষে জুটল সামান্য টাকার কেরানিগিরির অন্য একটা অফিসে। মাধুরী সেদিন প্রথম হাসল। সে হাসি বসন্তের চোখে ধরা পড়ল না। বসন্ত বলল, খরচ কমাতে হবে। মাধুরী বলল, বেশ। খরচ কমতে শুরু করলো। এ বাড়ি ছেড়ে চলে গেল হাওড়ার এক অন্ধকার অপরিসর গলিতে।
ঝিয়ের চাকরি গেল, ধোপা বন্ধ হলো, তবু মাধুরী কিচ্ছু বলেনি। কিন্তু যেদিন বসন্ত বলল দুধও কমাতে হবে, সেদিন মাধুরী আর স্থির থাকতে পারল না। বলল, তার চেয়ে বলো না ছেলে দুটোকে বিষ খাইয়ে মারি। শেলফ থেকে একটা বই টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বসন্ত বলল, এত অধৈর্য হচ্ছ কেন? মাধুরী হুঙ্কার দিয়ে বলল, এ কথা শুনলে কারো ধৈর্য থাকে? বসন্ত বলল, বেশ তো, দুধ কমালে যদি ছেলেদের অসুবিধা হয় তাহলে দুধ কমানো যাবে না। মাধুরী কি বলবে হঠাৎ ভেবে পেল না। একবার ক্রুদ্ধ দৃষ্টি হানল শেলফের ওপর সাজানো বইগুলোর দিকে। তারপর বলল, খরচ কমাবার আমি একটা উপায় বলবো। বসন্ত ঝাড়ন দিয়ে শেলফটা পরিষ্কার করতে করতে গম্ভীরভাবে বলল, বলো। তোমার এই নিত্য নতুন বই কেনা বন্ধ করতে পারো? বসন্ত বলল, এই বই কেনাটুকু আমার বিলাস মাধুরী, এ নইলে আমি বাঁচব না। আজ মঞ্জু হলে কথা বলতো না। কথাটা বলে ফেলে বসন্ত যেন নিজের কাছে নিজে অপ্রস্তুতে পড়ল। ছি ছি, এ কী করল? মাধুরীও কি যেন বলতে গিয়ে সামলে নিল, কিন্তু আর দাঁড়ালো না, চলে গেল। এমনিভাবে দিন কাটছিল। সে মাধুরী আর নেই, সে বসন্তও মরে গেছে। অতীতের দুই কঙ্কাল বর্তমানে শ্মশান সংসার জুড়ে ঘুরে বেড়াচ্ছে, যেন তারা কেউ কারো নয়। মাধুরী একদিন নিরুপায় হয়ে বলল, অফিস টফিস থেকে কিছু ধার করো না। আবার ধার? আজ পর্যন্ত কত ধার করেছি জানো? কত? সে শুনে তোমার কাজ নেই। আমায় এতদিন জানাওনি তো। বসন্ত বলল, টাকা আসছে কেমন করে সে খবরে সবসময় স্ত্রীকে জানতে নেই। মাধুরী ঠোঁটের ওপর মৃদু কামড় দিয়ে বলল, আর স্ত্রীর হাত থেকে চুড়ি খুলে নিয়ে বিক্রি করে আসবার সময় বুঝি অনুমতি চাইতে বাধা নেই? বসন্ত ক্ষুব্ধ স্বরে বলল, সেটা কার জন্য মাধুরী? মাধুরী বলল, তারা আমার দেখবার নয়। বসন্ত বলল, তোমার বুঝি দেখা গায়ে গয়না উঠল কি না? মাধুরী মুখখানা কালো হয়ে উঠল, বলল তীক্ষ্ণ শ্লেষে, কত গয়না দিয়েছ? বসন্ত বাঁকা হাসি হাসল। দিতে পারতাম, কিন্তু সব অঙ্গেই তো গয়না মানায় না। সহসা মাধুরীর দুই চোখ হু হু করে জ্বলে উঠল, সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। বলল, কেন বিয়ে করেছিলে তবে? আমার বাবা তো সংসার দিয়ে তোমার সামনে বের করেনি। বসন্ত সে কথার কোনো জবাব দিল না। আজ কিন্তু আপিসে এসে পর্যন্ত বসন্তর কাজে মন নেই। মনের গভীরে কোথায় যেন একটা কাঁটা থেকে আছে, খচখচ করছে। প্রথমে ঝেড়ে ফেলে দিয়েছিল, মনকে বুঝিয়েছিল অভাবের সংসারে এই অশান্তি অবশ্যম্ভাবী। এর জন্য কি মাধুরীই দায়ী? মাধুরীর ওপর এতদিনে সত্যিই সে অবিচার করেনি? যা করেছে তা কি কর্তব্যের চেয়ে কিছু বেশি বড়? কি জানি, এতকাল পরে অদ্ভুত প্রশ্ন কেন? আজ সমস্ত পথ চোখের সামনে ভেসেছে মাধুরীর জলে ভেজা মুখখানি। বড্ড বেশি আঘাত পেয়েছে, বড় রূঢ় আঘাত। তবু কোথায় যেন একটা উদ্যত ফনা মাঝে মাঝে তার বুকের ভেতরে ফুঁসে উঠেছে। মাধুরী তার হাত থেকে বই নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাধুরী যেন তার বইগুলোকে সহ্য করতে পারে না। ও তো স্পষ্টই বলে, বই পড়ে তুমি যত সময় নষ্ট করো, ততক্ষণ কী করলে 2 পয়সার মুখ দেখা যায় তার চিন্তা করলে কাজ হয়। যেদিন প্রথম একথা শুনেছিল সেদিন বসন্তর হাসি পেয়েছিল, কিন্তু আজ আর হাসি পেল না। আজ বড় বেদনার সঙ্গে মনে পড়ল আরেকজনকে। কিন্তু না, তার কথা বারে বারে এমনি করে মনে করা ঠিক নয়, তাকে ভুলতে হবেই। রত্নবোঝায় যে সিন্ধুকের সোনার কাঠিও হারিয়ে গেল, তার জন্য আফসোস করে লোহার ডালায় মাথা ঘুরে কী ফল? বরঞ্চ নিজের ভাঙা ঘরের এক কোণে গভীর অন্ধকারে সে সিন্ধুক লুকিয়ে থাক সে রাজ সম্পদ তার হৃদয়ের গোপন বেদনাটির মতো। আজ যেন কেমন মনে হচ্ছে মাধুরীই ঠিক। মাধুরীর মনে শান্তি দিতে গেলে আজ আর তাকে এড়িয়ে গেলে চলবে না। সামনে মহাজনের সর্বগ্রাসী ক্ষুধা, চাকরি টলমল করছে। 5 বছর আগে সে সুবিধা আজ আর নেই। নান্টু পিন্টু বড় হচ্ছে। এ অবস্থায় মাধুরীকে চাই, তার সর্বান্তকরণ জয় করা চাই। বসন্ত আজ অসময়ে ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। অনেক কাজ। শেলফটার একটা খদ্দের আজকেই দেখতে হবে। 50 নয় 25, 20 যাতে হোক তাতেই রাজি। শেলফটা গেলে বইগুলো যাবে আপনি বই কেনার বিলাসিতা ছুটবে, বই পড়ার নেশা কাটবে, আর সেই সঙ্গে বোধহয় চিরদিনের মতোই সরে যাবে আর একজন। বিকেলের অনেক আগেই বাড়ি এসে পৌঁছলো বসন্ত, সঙ্গে আর একজন। দরজায় চৌকাঠে বসে 2 ভাই খেলছে। বসন্ত সঙ্গীকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এ বলে ছেলে দুটিকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকলো। কিন্তু ঢুকতেই অবাক হয়ে গেল। তখন শেষ দুপুরের এক ঝলক রোদ
তার এই 30 টাকার ভাড়ার অন্ধকার অল্প পরিসর বারান্দার এক প্রান্তে এক কণা করুণার মতো অযাচিতভাবে এসে পড়েছে। আর সেই ক্ষীণায়ু রৌদ্রকুর ওপর একাগ্র আন্তরিকতা মাধুরী আজ বহুকালের বহু পুরনো বইগুলোকে একে একে মেলে দিচ্ছে। জুতোর শব্দে মাধুরী চোখ তুলে চাইল। একটু লজ্জামাখা হাসি ফুটে উঠল মুখে। এ কি অসময়ে? বসন্তের মুখে হঠাৎ কথা সরল না, কিন্তু মাধুরী যেন আজ মুখর হয়ে উঠেছে। বই রেখে এগিয়ে এসে বলল, একটু এসো তো আমার সঙ্গে। বসন্ত নির্লিপ্ত হয়ে বলল, কোথায়? শেল্ফটা একটু ধরবে। ওটা আর তোমার ঘরে রাখবো না, একটুও রোদ আসে না। আমার ঘরের জানালা দিয়ে তবু এক ফালি রোদ আসে, ওটা ওইখানেই রাখবো। বইগুলোর কি দশা হয়েছে দেখেছো? বসন্ত ম্লান হেসে দেখলো, কিন্তু ওর খদ্দের যে ঠিক করে এসেছি মাধুরী। বাইরে ভদ্রলোক অপেক্ষা করছেন, টাকা অ্যাডভান্স নিয়ে এসেছি। কথা শেষ করে বসন্ত ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু বেরোলো না মাধুরী। অকস্মাৎ তার দুই চোখ জলে ভরে উঠল, ঠোঁট কেঁপে উঠল নিদারুণ অভিমানে। কয়েক মুহূর্ত দরজার পাল্লায় হেলান দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইল বাইরের দরজার পানে। কি নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো! ওই যে বসন্ত আসছে, পেছনে আরেক ভদ্রলোক, তারও পেছনে কাঁধে গামছা রিক্সাওয়ালা। মাধুরী আর দাঁড়াতে পারল না, সশব্দে দরজায় খিল দিল।